বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা। আসসালামু আলাইকুম। বিশ্ব বাংলা 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাদিক হোসেন। বিশ্ব বাংলা 24-এর সর্বশেষ সংবাদ দেখতে পাবেন বিশ্ব বাংলা 24 ইউটিউব এবং ফেসবুক পেজে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। আজ থেকে 25 টাকা দরে পাওয়া যাচ্ছে টিসিবির আলু। একজন সর্বোচ্চ 2 কেজি আলু কিনতে পারবেন। নিঃশ্বাসেই করোনা ধরা পড়বে, সিঙ্গাপুরের গবেষকদের নতুন এক পদ্ধতি আবিষ্কার। ইমরান খানের বিশেষ সহকারী সানিয়া নিশতার করোনা পজিটিভ। ইমরানের সংস্পর্শে এসেছিলেন কিনা সে বিষয়ে অজানা। ভারতে ঘরের কাজে নারীদের সাহায্য করেন 10%-এরও কম পুরুষ। বেশিরভাগ কাজকে মেয়েদের কাজ ভাবায় এমন পরিস্থিতি। সাংবাদিক জামাল খাশোগি হত্যায় সৌদি যুবরাজের বিরুদ্ধে মামলা। সাহসিকতার পরিচয় দিলেন নিহত খাশোগির বাগদত্তা। লাদাখ থেকে কাশ্মীর পর্যন্ত 100 কিলোমিটার টানেল বানাচ্ছে ভারত। চীন তীব্র আপত্তি জানালেও কোনো গুরুত্ব দেয়নি নয়াদিল্লি। প্রথমবারের মতো মাস্ক পরে প্রার্থনায় যোগ দিলেন পোপ ফ্রান্সিস, তবে বক্তব্যের সময় মাস্ক খুলে রাখেন পোপ। এবং গায়ে হলুদের সাজেও ব্যাট হাতে ক্রিকেটার সঞ্জিদা, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বুধবার থেকে ঢাকা শহরে গুরুত্বপূর্ণ স্থানে ট্রাক সেলের মাধ্যমে আলু বিক্রি শুরু করবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় 25 টাকা দরে একজন সর্বোচ্চ 2 কেজি আলু কিনতে পারবেন। একই সঙ্গে পেঁয়াজ, ভোজ্য তেল, চিনি, মসুর ডাল নির্ধারিত সাশ্রয়ী মূল্যে বিক্রি করবে টিসিবি। এদিকে খুচরা বাজারে প্রতি কেজি আলুর দাম 30 থেকে বাড়িয়ে 35 টাকা পুনর্নির্ধারণ করে দিয়েছে সরকার। মঙ্গলবার খামারবাড়িতে কৃষি বিপণন অধিদপ্তরে এক মতবিনিময় সভায় দাম নির্ধারণ করা হয়। এর আগে গত 7 অক্টোবর প্রতি কেজি আলুর দাম কোল্ড স্টোরেজ পর্যায়ে 23 টাকা, পাইকারি পর্যায়ে 25 টাকা এবং ভোক্তা পর্যায়ে 30 টাকা বেঁধে দেয় কৃষি বিপণন অধিদপ্তর। এই দাম নিশ্চিত করতে জেলা প্রশাসকদের কাছে চিঠিও পাঠানো হয়, কিন্তু এই দামের বিষয়ে আপত্তি জানান ব্যবসায়ীরা। এই নির্ধারিত মূল্যে কোল্ড স্টোরেজ, পাইকারি এবং খুচরা পর্যায়ের বিক্রেতারা যেন আলু বিক্রি করেন সেজন্য কঠোর মনিটরিং ও নজরদারির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সব জেলা প্রশাসককে অনুরোধ করেছে কৃষি বিপণন অধিদপ্তর। নিঃশ্বাসের মাধ্যমেই ধরা পড়বে করোনা ভাইরাস। সম্প্রতি সিঙ্গাপুরের গবেষকরা নতুন এক পদ্ধতি আবিষ্কার করেছেন, যেখানে নিঃশ্বাস থেকেই করোনার পরীক্ষা করা সম্ভব হবে। 1 মিনিটেই এই পরীক্ষা করা সম্ভব। নতুন এই পদ্ধতি নিয়ে কাজ করা ন্যাশনাল ইউনিভার্সিটি সিঙ্গাপুর NUS এর গবেষকরা জানিয়েছেন, তাদের তৈরি নতুন একটি যন্ত্রের সাহায্যে নিঃশ্বাস থেকে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যাবে। এ নিয়ে ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। প্রায় 180 জনের ওপর পরীক্ষা করে 90% ক্ষেত্রে সাফল্য মিলেছে। কেউ করোনায় আক্রান্ত হলে নিঃশ্বাস থেকেই ভাইরাসের উপস্থিতি ধরে ফেলবে এই যন্ত্র। এক্ষেত্রে প্রথমে একটি ডিসপোজাল মাউথপিসের মধ্যে জোরে শ্বাস ছাড়তে হবে। এরপর সেই বায়ু একটি স্পেকট্রোমিটারের মধ্যে চালান করে দেওয়া হবে। গবেষকরা জানিয়েছেন, ওই বায়ুতে ভাইরাস রয়েছে কিনা তা 1 মিনিটের মধ্যেই জানা সম্ভব হবে। মানুষের শ্বাসের মধ্যে উদ্দায়ী জৈব যৌগ থাকে। সেটা মানবদেহে নানা রকম জৈবিক প্রতিক্রিয়ার সৃষ্টি করে, এমনকি মানবদেহের কোষের মধ্যেও। এমনটাই জানিয়েছেন ব্রেথোনিক্সের প্রধান নির্বাহী ডক্টর জিয়া ঝুনান। এই চিকিৎসক জানিয়েছেন, বিভিন্ন রোগের ফলে ওই যৌগগুলোতে নির্দিষ্ট পরিবর্তন ঘটে, যার ফলস্বরূপ একজন ব্যক্তির নিঃশ্বাসের নমুনায় শনাক্তযোগ্য পরিবর্তন হয়। যেমন উদ্দায়ী জৈব যৌগগুলোকে কোভিডের মতো রোগের চিহ্নিতকারী হিসাবে পরিমাপ করা যেতে পারে। সংস্থাটির প্রধান পরিচালনা কর্মকর্তা ডু ফ্যাং বলেছেন, সিস্টেমটির ডিসপোজাল মাউথপিসটিতে একমুখী ভালভ এবং লালা রসের জাল রয়েছে, যা শ্বাস প্রশ্বাস এবং কোনো লালা মেশিনে প্রবেশ করতে বাধা দেয়। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিশেষ সহকারী সানিয়া নিশতার করোনা পজিটিভ হয়েছেন। বিষয়টি টুইট করে নিশ্চিত করেছেন নিশতার।
জানিয়েছেন করোনার দেয়া নমুনায় সোমবার তার ফল পজিটিভ এসেছে। সানিয়া নিশতারের করোনার সামান্য উপসর্গ ছিল, সেজন্য তিনি নমুনা দিয়েছিলেন। ফল পজিটিভ আসায় স্বেচ্ছায় আইসোলেশনে আছেন এবং বাসা থেকেই কাজ চালিয়ে যাবেন বলে চিকিৎসক, লেখক এবং পাকিস্তান প্রধানমন্ত্রীর দারিদ্র দূরীকরণ ও সামাজিক সুরক্ষা বিষয়ক বিশেষ সহকারী নিশতার টুইটে উল্লেখ করেছেন। এর আগে কোভিড-19 পজিটিভ এসেছিলেন বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী জাম কামাল খানের। এছাড়া গত শুক্রবার পাঞ্জাব প্রদেশের 2 মন্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। তারা হলেন খাদ্যমন্ত্রী ও পিটিআই নেতা আব্দুল আলিম খান এবং বাণিজ্য ও শিল্পমন্ত্রী মিয়া আসলাম ইকবাল। করোনা উপসর্গ দেখা দেওয়ার 2-1 দিন আগে কিংবা পরে সানিয়া নিশতার প্রধানমন্ত্রী ইমরান খানের সংস্পর্শে এসেছিলেন কিনা তা অবশ্য জানা যায়নি। এরই মধ্যে পাকিস্তানে করোনার দ্বিতীয় ধাক্কা শুরু হওয়ার আভাস পাওয়া গেছে। করোনা সুরক্ষা নীতি না মানায় চলতি সপ্তাহে দেশটিতে করোনায় আক্রান্তের হার 140% বেড়ে গেছে বলে দাবি করে টুইট করেছেন দেশটির ক্যাবিনেট মন্ত্রী আসাদ ওমর। তিনি লিখেছেন, মানুষ সামাজিক দূরত্ব না মানলে আমরা নতুন করে জীবন ও জীবিকা হারাবো। ভারতের শ্রম বিভাজন খুব পরিচিত একটি বিষয়। কর্মক্ষেত্র থেকে ঘরের 4 দেয়ালের মধ্যে নানা কাজের ক্ষেত্রে একটু নজর দিলেই এই শ্রম বিভাজনের বিষয়টি স্পষ্টভাবে ধরা পড়ে। চাকরি বাকরি, অফিস আদালত, দোকানপাট, হাট বাজার এই ধরনের বাইরের কাজই পুরুষদের জন্য নির্দিষ্ট হয়ে রয়েছে। পাশাপাশি রান্না করা, থালা বাসন ধোয়া, কাপড় কাচা, ঘর পরিষ্কার করা ইত্যাদি যাবতীয় ঘরোয়া কাজ অলিখিতভাবেই বাড়ির মেয়েদের দায়িত্ব। এসব থেকেই এক গবেষণায় দেখা গেছে ভারতে ঘরের কাজে নারীদের সাহায্য করেন 10%-এরও কম পুরুষ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বর্তমানে ভারতের চাকরিজীবী মেয়েরা ঘরের বাইরে নানা ধরনের কাজে বাড়ির পুরুষের সঙ্গে সমভাবে অংশগ্রহণ করলেও ঘরের কোনো কাজে এখনও হাত লাগান না অধিকাংশ পুরুষ। সাম্প্রতিক একটি সমীক্ষার রিপোর্টে দাবি করা হয়েছে, ভারতের 10%-এরও কম পুরুষ রান্না করা, থালা বাসন ধোয়া, কাপড় কাচার মতো ঘরোয়া কাজে হাত লাগান বা নারীদের সাহায্য করেন। ভারতীয় এক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, 2019 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত চলা এই সমীক্ষার ফলাফল সামনে এসেছে। এই সমীক্ষায় 6 বছরের বেশি বয়সী 45 লাখেরও বেশি পুরুষের সঙ্গে কথা বলা হয়েছে। তাদের সারাদিনের কাজ কর্মের খুঁটিনাটি বিষয় জিজ্ঞাসা করে তার উত্তরের ভিত্তিতে এই ফলাফল প্রকাশ করা হয়েছে। এই সমীক্ষা অনুযায়ী ভারতের 84% নারী সারাদিনে এমন কিছু পরিশ্রমসাধ্য কাজ করেন যার জন্য তারা কোনো বেতন পান না। দেশের পুরুষদের ক্ষেত্রে আবার এই বিষয়টি সম্পূর্ণ উল্টো। এই সমীক্ষা অনুযায়ী দেশের 80% পুরুষ সারাদিনে যা কাজ করেন তার জন্য তারা বেতন বা পারিশ্রমিক পেয়ে থাকেন। অর্থাৎ দেশের 80% পুরুষের দৈনিক পরিশ্রম বেতন ভিত্তিক। অপরদিকে দেশের 84% নারী বিনা পারিশ্রমিকে সারাদিন নানা পরিশ্রমসাধ্য কাজে নিযুক্ত থাকেন। ওই সমীক্ষা অনুযায়ী দেশের মাত্র 6.1% পুরুষ দিনের কিছু সময় রান্নার জন্য ব্যয় করেন। মাত্র 4% পুরুষ ঘর পরিষ্কারে এবং 3% পুরুষ কাপড় কাচার ক্ষেত্রে অংশগ্রহণ করেন। এই সমীক্ষায় বলা হয়েছে, দেশে কাজের ক্ষেত্রে এই বৈষম্য শুরু হয় একেবারে শৈশব থেকেই। রিপোর্ট অনুযায়ী 6 থেকে 14 বছর বয়সী ছেলেরা দিনের অধিকাংশ সময় হয় পড়াশোনা না হয় খেলাধুলা করে কাটায়। সেখানে সমবয়সী মেয়েদের অনেক বেশি সময় দিতে হয় ঘরোয়া কাজে। দেশের 87% পুরুষ অবসরের বা বিশ্রামের জন্য যথেষ্ট সময় পান। এক্ষেত্রে দেশের 15 থেকে 59 বছর বয়সী অধিকাংশ নারী ঠিকমতো গোসল বা খাওয়া দাওয়ারও সময় পান না। ডেস্ক রিপোর্ট, বিশ্ববাংলা 24। সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যায় সৌদি আরবের প্রভাবশালী যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন নিহতের বাগদত্তা। এতে অভিযোগ করা হয়েছে, সৌদি যুবরাজ ব্যক্তিগতভাবে খাশোগিকে নির্মমভাবে হত্যার নির্দেশ দিয়েছেন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে এই মামলা দায়ের করা হয়। নিহতের বাগদত্তা হাফিজ চেঙ্গিস ও ডেমোক্রেসি ফর দ্য আরব ওয়ার্ল্ড নাও নামের মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে মামলাটি করা হয়। খাশোগি হত্যার কিছুদিন আগে এই সংগঠনটি গঠন করা হয়েছিল। অভিযোগে উল্লেখ করা হয়েছে, সৌদি যুবরাজ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একদল কর্মকর্তার কয়েক সপ্তাহ ধরে পরিকল্পনা ও প্রস্তুতির ফলে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে। এক বিবৃতিতে হাফিজ চেঙ্গিস বলেছেন, যুক্তরাষ্ট্রে যে কোনো কিছু সম্ভব বলে বিশ্বাস করতেন জামাল। ন্যায় বিচার ও স্বচ্ছতার জন্য আমিও যুক্তরাষ্ট্রের বেসামরিক বিচার ব্যবস্থার উপর আস্থা রাখছি। খাশোগির সন্তানরা তাদের বাবার হত্যাকারীদের ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। এর ফলে সৌদি আরবে হত্যাকারীদের কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না।
7 সেপ্টেম্বর খাশোগি হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেয়া 5 জনের সাজা কমিয়ে দেয় সৌদি আদালত। 2018 সালের অক্টোবরে ইস্তাম্বুলের সৌদি কনসুলেটে প্রবেশের পর নিখোঁজ হন ভিন্ন মতাবলম্বী সৌদি সাংবাদিক জামাল খাশোগি। তার সঙ্গে ছিলেন তুর্কি বাগদত্তা হেদিস চেঙ্গিস। বিয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র আনতেই 2 অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনসুলেটে প্রবেশ করেছিলেন খাশোগি। লাদাখের গালওয়ান উপত্যকায় চীনের সেনাদের সঙ্গে সংঘর্ষ হওয়ার পর থেকেই সীমান্তবর্তী এলাকায় যোগাযোগ ব্যবস্থা উন্নত করার পরিকল্পনা নিয়েছে ভারত। এই বিষয়ে চীন তীব্র আপত্তি জানালেও কোনো গুরুত্ব দেয়নি নয়াদিল্লি। চীনকে পাত্তা না দিয়েই গত 3 অক্টোবর 10,000 ফুট উচ্চতায় বিশ্বের উচ্চতম হাইওয়ে টানেলের উদ্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার জানা গেল লাদাখ থেকে কাশ্মীর পর্যন্ত 100 কিলোমিটার রাস্তার জন্য কমপক্ষে 10টি টানেল তৈরি করা হচ্ছে। বর্ডার রোড অর্গানাইজেশন সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী এলাকাগুলিতে যোগাযোগ ব্যবস্থা উন্নত করার জন্য ইতিমধ্যে অনেক রাস্তা তৈরি করা হয়েছে। এবার লাদাখ থেকে কাশ্মীর পর্যন্ত ভারতীয় সেনা ও সাধারণ মানুষের যানবাহন যাতে সারা বছর যাতায়াত করতে পারে তা নিশ্চিত করার চেষ্টা চলছে। এজন্য 100 কিলোমিটার এলাকা জুড়ে কমপক্ষে 10টি টানেল বানানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে কিছু কিছু জায়গার উচ্চতার 17,000 ফুটের বেশি। ফলে কাজ করতে গিয়ে বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হতে হচ্ছে। তবে খুব তাড়াতাড়ি সমস্ত বাধা দূর করে টানেল তৈরির কাজ সম্পন্ন হবে। জানা গেছে, গত 3 তারিখ প্রধানমন্ত্রী যে অটল টানেলের উদ্বোধন করেছেন তার ফলে হিমাচল প্রদেশের মানালি থেকে লাদাখের লেহ পর্যন্ত সারা বছর যাতায়াত করা যাবে। কিন্তু লাহুল ও স্পিতি এলাকায় ধারাবাহিকভাবে যোগাযোগ রাখতে লাদাখে আরও 8টি টানেল বানানোর প্রয়োজন। বেশ কয়েকটি টানেল তৈরি করতে হবে কাশ্মীরের সীমান্তবর্তী এলাকায় যাতায়াতের জন্য। অটল টানেলের উদ্বোধনের পরে গত সপ্তাহে বর্ডার রোড অর্গানাইজেশনের তৈরি করা 44টি ব্রিজ উদ্বোধন করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। প্রথমবারের মতো কোনো প্রকাশ্য প্রার্থনা সভায় মাস্ক পরে উপস্থিত হয়েছেন ক্যাথলিক খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস। সারা বিশ্বের শান্তি কামনায় রোমে ওই প্রার্থনার আয়োজন করা হয়। এতে পোপের পাশাপাশি অন্য ধর্মীয় নেতারাও মাস্ক পরে যোগ দেন। এর আগে পোপ কেবলমাত্র ভ্যাটিকানের সমবেত দর্শনার্থীদের সঙ্গে সাপ্তাহিক শুভেচ্ছা বিনিময়ের সময় গাড়িতে যেতে মাস্ক পরেছেন। করোনা ভাইরাসের মহামারীর মধ্যে সাধারণ দর্শনার্থীদের সঙ্গে সাক্ষাৎ কিংবা কখনো কখনো আগতদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের সময়ও বার্ষিক এই প্রার্থনা সভার আয়োজন শুরু হয় 1986 সালে। প্রয়াত পোপ জন পল এবং রোমের ক্যাথলিক সম্প্রদায় এই আয়োজন শুরু করেন। করোনা ভাইরাস মহামারীর কারণে এবারের আয়োজনের পরিসর সীমিত রাখা হয়। প্রিয় দর্শক, এবারে খেলার খবর। ব্যাট ধরা সঞ্জিদার কাছে নতুন কিছু নয়। জীবনটাই যেখানে তার ক্রিকেটময়, ব্যাট হাতে যে কত ছবি আছে তার হিসেব করা ভীষণ কঠিন। অথচ ব্যাটিংয়ের ছবি এখন সঞ্জিদা ইসলামের কাছে পরম সুখের মুহূর্ত হয়ে ধরা দিয়েছে। গায়ে হলুদের সাজে তার ব্যাট করা ছবি ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যে ছবি বাংলাদেশ নারী দলের এই ক্রিকেটারের চোখে ঝিলিক দিচ্ছে সোনালি আভা হয়ে। অবশ্য এটার জন্য এতটুকু প্রস্তুত ছিলেন না বাংলাদেশের হয়ে 54 ওয়ানডে ও 16 টি20 খেলা সঞ্জিদা। এমনকি ব্যাট হাতে ছবি তোলার পরিকল্পনাও ছিল না তার। আচমকা হয়ে গেছে সবকিছু। গত শনিবার জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন নারী দলের এই ব্যাটসম্যান। বর ক্রিকেটার মিম মোসাদ্দেক বিয়ের আগের দিন অর্থাৎ শুক্রবার হলুদের সাজে ছবি তুলতে বেরিয়েছিলেন। গিয়েছিলেন রংপুর স্টেডিয়ামে। সেখানে দেখতে পান ছোট ছেলেরা মেতে উঠেছে ব্যাট বলের লড়াইয়ে। সঞ্জিদা এগিয়ে গিয়ে ব্যাট হাতে নিয়ে কয়েকটা বল খেললেন। সেটাতেই পড়ল কয়েকটা ক্লিক। ব্যাস, স্বপ্নের মণিকোঠায় সাজিয়ে রাখা মুহূর্তের জন্ম হয়ে গেল সঞ্জিদার। তোলা ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার পর তুমুলভাবে সাড়া ফেলল। সঞ্জিদা নিজেও বুঝতে পারেননি গায়ে হলুদের সাজে ব্যাটিংয়ের ছবি তার জন্য কত সুন্দর মুহূর্ত বয়ে আনতে যাচ্ছে। 2012 সালে আয়ারল্যান্ড সফরে টি20 দিয়ে বাংলাদেশের জার্সি গায়ে জড়ান এই টপ অর্ডার ব্যাটসম্যান। 2014 সালে অভিষেক ওয়ানডেতে এ বছরের শুরুতে মেয়েদের টি20 বিশ্বকাপেও খেলেছেন সঞ্জিদা। তখন সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাইকে আরও একবার বিশ্ব বাংলা 24 সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। প্রিয় দর্শক, করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন, নিরাপদ ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।